This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আচ্ছা, ছোটোবেলায় আপনাদের কোনো দিন গার্জিয়ান কল হয়েছিল? মানে স্কুল টুলে পড়ার সময় মনে আছে? সেই সময় এই গার্জিয়ান কলটা কীরকম আতঙ্ক ছিল। একবার যদি ওই রকম গার্জিয়ান কল হয়, সব বাবা মাদের তড়ি ঘড়ি স্কুলে ছুটে আসতে হতো, কারণ কী না কী করে বসে রয়েছি আমরা। আজকে মনে হচ্ছে গার্জিয়ান কলটা একটু অন্যরকম দেখলাম। মানে এতদিন আমাদের গার্জিয়ানদের কল করে পাঠানো হতো, অবশ্য যিনি ডাকতেন তিনিও গার্জিয়ানই বটে, স্কুলের হেডমাস্টার মশাই আর কি। কিন্তু এক্ষেত্রে দেখলাম একজন গার্জিয়ান ছাত্রছাত্রীদের বা সেই অর্থে তার অধীনস্থ যারা, যাদের তিনি অভিভাবক, তাদের তিনি কল করে পাঠালেন। এটা একটা অন্যরকম গার্জিয়ান কল। আজকে তৃণমূলে তো তাই দেখলাম, এখান থেকে বসে দিল্লিতে গার্জিয়ান কল হলো, মানে গার্জিয়ানের কল হলো, এবং সেটা তৃণমূলের ওখানে সংসদের যিনি নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি সমস্ত সাংসদের কাছে পাঠিয়ে দিলেন যে ডাক এসছে, এক্ষুনি যেতে হবে, তোলো নোট তোলো, পাল তোলো, চলো কলকাতা চলো। দিল্লি চলোর বদলে কলকাতা চলো। এমনিতে নর্মালি আমরা জানি যে শুক্রবার দিন সব কিছু ফাঁকা টাকাই থাকে, ফলে ওখানকার সাংসদরা তাদের কাজকর্ম মিটিয়ে টিটিয়ে তারা অনেকেই উইকেন্ডে কলকাতায় চলে আসেন। কিন্তু এই রকম তড়িঘড়ি ডাক এবং তাতে এইভাবে হুড়মুড়িয়ে সবার ফিরে আসা, একসঙ্গে ফিরে আসা, এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট। এর আগে এরকমভাবে কখনো দেখিনি। বললাম না, গার্জিয়ান কলেরও অন্য মানে বড় বয়সে গার্জিয়ান কল কীরকম হয় সেটা দেখলাম। এখন গার্জিয়ানের কল হয় আর কি। আগে গার্জিয়ানদের কল করা হতো গার্জিয়ান কল, মানে এখন অভিভাবকরা ডেকে পাঠান। কিন্তু এমনি এমনি কি ডেকে পাঠান? ডেকে পাঠানোর পেছনে অনেক বড় উদ্দেশ্য থাকে। মানে দেখুন, সচরাচর স্কুলে থাকতে কী হতো, বড় সড়ো কিছু করলেন তখনই তো গার্জিয়ান কল হতো, তাই না? হয় বড় গণ্ডগোল অথবা বড় পরীক্ষার খাতায় রক্তপাত ঘটানো আর কি, সেই সমস্ত কাণ্ড কারখানা করলে আপনাদের ডেকে পাঠানো হতো গার্জিয়ানকে। কিন্তু এক্ষেত্রেও বড়ই হয়েছে। কতটা বড় এটা না দেখে মনে হচ্ছে এমনি, মানে একটু বৃহত্তরভাবে আপনাদের সামনে এটাকে তুলে ধরতে হবে। মানে ধরুন, মাও জেদংয়ের নাম তো শুনেছেন। তা এখন মাও জেদং বলতেই অনেকের অনেক রকম কিছু মনে হয়, মাওবাদী ঠাওবাদী অনেক প্রসঙ্গ এসে যায়। কিন্তু ধরুন যদি বলি যে আজকের রাজনীতিতে সবাই মাওবাদী, তাহলে কি হবে? দেখে এটা ভুল কিছু না। মানে মাও জেদং একবার বলেছিলেন, রাজনীতি হলো রক্তপাতহীন যুদ্ধ। আর যারা রাজনীতি করেন তারা ওই মাওয়ের রাজনীতিতে বিশ্বাস করুন চাই না করুন, কিন্তু এই কথাটায় একদম অবিশ্বাস করেন না। আমি 100% নিশ্চিত এখন যারা রাজনীতি করেন তারা প্রত্যেকেই কিন্তু বিশ্বাস করেন যে আজকের দিনে রাজনীতি একটা যুদ্ধ বলেই তো কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিক একজন বিদগ্ধ রাজনীতিক তিনি দেখিয়ে দিলেন রক্তপাতহীন একটা যুদ্ধ জয় কি করে করা যায়। যুদ্ধই বলছি, কারণ দীর্ঘমেয়াদী লড়াই বলে লোকে যাকে এতদিন অ্যাড্রেস করছিল তাকে তো যুদ্ধই বলা উচিত। সেই কবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকা, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় অভিষেকের ছবি না থাকা থেকে যে লড়াই শুরু, তাকে যুদ্ধ বলা কি ভুল নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় আজ এবং আগামীকাল দুদিনের জন্য ধর্নায় বসেছেন। ধর্মতলায় আম্বেদকরের মূর্তির নিচে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সেই ধর্নায় আজ সন্ধে পর্যন্ত কোনো তৃণমূল সাংসদ ছিলেন না। বললাম ছিলেন একজন, সেটা পরে বলবো। কিন্তু এমনিতে যারা ওখানে দিল্লিতে ছিলেন তারা সবাই চলে এসছেন হুড়মুড়িয়ে। কিন্তু এসে পৌঁছে ধর্ণা মঞ্চে অন্তত যখনও কথা বলছি তখন তাদের দেখা পাওয়া যায়নি। আশা করা যায় কাল সকাল থেকে প্রায় সব সাংসদই থাকবেন নেত্রীর পাশে, কারণ তাদের গার্জেন মানে অভিভাবক কলকাতায় কল করেছেন। এবার এই রকম যে মানে ডাকটা, এই ডাকটার সঙ্গে এই রক্তপাতহীন যুদ্ধ জয়ের কী সম্পর্ক? যুদ্ধ জয়ের সম্পর্ক তো আছেই।
ওই যে বললাম যে যুদ্ধটা চলছিল, কর্তৃত্ব নিয়ে যে একটা সংশয়, বিভিন্ন মত, এগুলো সব থাকছিল, সেই সব কিছুকে ধুয়ে মুছে সাফ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে ডাকটা দিলেন, এই যে বার্তাটা পাঠালেন, যে যারা সাংসদরা দিল্লিতে সংসদ ভবনে এই মুহূর্তে অধিবেশনে ব্যস্ত রয়েছেন, সব ছেড়ে ছুড়ে কলকাতায় এবং এসে এই ধর্ণা মঞ্চে যোগ দাও, এটার মধ্যে দিয়ে পরিষ্কার করে দিলেন যে গোটা বিষয়টার নেতৃত্ব দেওয়ার যাবতীয় রাশ তার হাতে। তিনি যেখানে যেভাবে বলবেন সেখানে সেভাবে হবে। তিনি যে ধর্নায় থাকবেন সেই ধর্নায় সবাইকে তার নেতৃত্বে থাকতে হবে, নেতৃত্ব তিনি দেবেন। এটা বোঝানোটা খুব দরকার ছিল। এই দিনটা না তাই জন্য খুব ব্যতিক্রমী, আলাদা। সেটা বোঝাতেই কি মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিল্লিতেই নির্দেশটা পাঠিয়েছেন আর ধর্মতলায় উদাহরণ পেশ করেছেন। কেন্দ্রীয় বঞ্চনাকে ইস্যু করে কলকাতায় ধর্ণা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5 মাস আগে এই দিল্লির মাটিতে রাজপথে ঢিল ছড়া দূরত্বে কৃষি ভবনে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে তৃণমূলের সংসদীয় দলকে নেতৃত্ব দিচ্ছিলেন, সেই সময় তৃণমূলের কর্মসূচিতে যোগ দিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থতার কারণে। সংসদের অভ্যন্তরে যখন রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলছে, তখন সেই আলোচনা কার্যত মাঝপথে ফেলে সমস্ত তৃণমূল সাংসদরা ফিরে গেলেন কলকাতায়। নির্দেশ দলনেত্রীর, প্রত্যেককে ধর্ণা অবস্থানে যোগ দিতে হবে শনিবার। এমপিরা অনেকেই পার্লামেন্টে গেছেন, তা সত্ত্বেও শত্রুঘ্নজি নিজে এসছেন। আমার স্পেশাল থ্যাঙ্কস টু হিম। मैं कल दिल्ली में था, परसों मैं आसनसोल में था, आसनसोल से शाम को दिल्ली पहुंचा। दिल्ली में आपका आदेश हुआ बंगाल आना है, कलकत्ता आना है, कोलकाता आना है, और आपके आदेश को अध्यादेश मानते हुए मैं जनहित में और बंगाल हित में यहाँ फौरन शामिल हो गया। শনিবার যখন সমস্ত সাংসদদের তৃণমূল নেত্রীর এই ধর্ণা মঞ্চে উপস্থিত থাকতে বলা হয়েছে, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকেন কিনা প্রত্যেকের নজর থাকবে সেদিকে। যেটা শুনলেন আসল পয়েন্টটা হচ্ছে ওটা, মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে কাল সকালবেলার থেকে ধর্ণা মঞ্চে উপস্থিত হওয়ার বার্তা দিয়ে দিয়েছেন, থাকতেই হবে। এই বার্তাটা সবার জন্য, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়? যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে এই একই দাবিতে দিল্লিতে গিয়ে ধর্ণা দিয়েছেন, যে ধর্ণার সুবাদে গোটা দেশের নজর কেড়েছেন, যে ধর্ণার সময় সবাই মনে করেছিলেন যে সর্বভারতীয় ক্ষেত্রে তিনি একটা অন্য জায়গা করে নিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে যিনি বিভিন্ন ঘাত প্রতিঘাত, বিভিন্ন মান অভিমানের পর্ব শেষ করে যিনি বলেছিলেন, প্রকাশ করে দিয়েছিলেন আরও একটা ধর্নায়, যখন তিনি ওখান থেকে ফিরে এসে রাজভবনের সামনে বসেছিলেন, সেই ধর্নার থেকে তাকে উঠতে হয়েছিল, কারণ দলনেত্রী বলেছেন। এবার সেই দলনেত্রী আবার যখন তিনি নিজে ধর্নায় বসছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কী ছিল? তিনি বলেছিলেন, গেছিলেন, ওখানে দেখা করেছেন, দেখা করার পর এই 1.5 মাস কেটে গেছে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পর মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরেও তো বকে আসেনি। এবার উনি যখন ভালো মনে করেছেন ধর্ণা দেবেন, দিচ্ছেন। ধরনটার থেকে পরিষ্কার ছিল যে যে ধর্ণাটার থেকে তাকে উঠতে হয়েছে তার পছন্দ ছিল না। তার ধর্ণা এখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আয়োজন করছেন, সেইটাতে ফল কত হবে সেটা যে শেষমেশ আবার সেই ধর্ণাতেই আসতে হলো, সেটা বুঝিয়ে দিয়েছিলেন। অর্থাৎ তার ওঠার দরকার ছিল না, ওই ধর্ণাটাই একমাত্র পথ ছিল, তিনি ঠিক পথেই ছিলেন, এটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধহয় বুঝিয়ে দিয়েছিলেন। এবার সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে সেই বার্তাগুলো নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও গেছিল। এবার তিনি যে বার্তাটা পাঠালেন, তিনি যে ধর্ণাটা দিচ্ছেন, তাতে সব সাংসদ মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এখানে এসে পৌঁছতে হবে। বুঝতে পারলেন?
কোন জায়গাটায় কর্তৃত্বের লড়াইটা গিয়ে দাঁড়ালো এবং কর্তৃত্বের প্রকাশটা কোন জায়গায় গিয়ে দাঁড়ালো। এই গোটা বিষয়টার মধ্যে আরও একটা ইন্টারেস্টিং জায়গা আছে। আজ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বলেছেন, এই যেখানে শত্রুঘ্ন সিনহা তিনি বক্তব্য রাখলেন, প্রথম একমাত্র ওখানে হাজির ছিলেন এবং বক্তব্য রাখার সুযোগ সবার আগে পেলেন। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সবার আগে উনি এসছেন, এখানে এসে দাঁড়িয়ে গেছেন, সেই জন্য তাকে ধন্যবাদ, তাকে বক্তব্য রাখতে দিচ্ছেন তিনি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সবার আগে এসে পৌঁছে গেছেন, মানে অন্য সাংসদরা ডাক ঠাক পেয়ে যতক্ষণে এসছেন তারও আগে, তারা হয়তো আগামীকাল জয়েন করবেন, কিন্তু তারও আগে তড়িঘড়ি শত্রুঘ্ন সিনহা তিনি এসে এই ধর্নায় যেহেতু যোগ দিয়েছেন তার পুরস্কার স্বরূপ তাকে সবার আগে বলার সুযোগ দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে যদি অন্য কেউ দেরি করে আসেন বা নাই আসেন তার জন্য কি অপেক্ষা করছে? মানে আর্লি বার্ড যিনি তাড়াতাড়ি আসবেন তার জন্য পুরস্কার আছে, সেই হিসেবে তো যিনি আসবেন না বা দেরি করে আসবেন তার জন্য অন্য কোনো ব্যবস্থা থাকা উচিত। সেটা কি, সেটা তৃণমূল নেত্রী খুব ভালো জানেন, কারণ তিনি জানেন কোন বার্তায় কোন মানে হয় আর কোন মানেটা সবার কাছে ছড়িয়ে যায়। গত পরপর যে ঘটনাগুলো তিনি ঘটাচ্ছেন এবং যেভাবে নিয়ে পাগলের মতো গোটা জায়গাটা চষে বেড়াচ্ছেন, তাতে কিন্তু এটা পরিষ্কার কর্তৃত্বের হ্রাস তিনি আর কারুর হাতে যেতে দেবেন না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আর যে কারুর কিছু করার নেই সেটাও তো মাঝে মধ্যে সবাই, মানে তিনি যে এরকম হ্রাস নিতে চাইছেন এবং তিনি দলনেত্রী, তিনি হ্রাস নিতে চাইলে অন্যদের কারুর যে কিছু বলার নেই সেটাও তো কেউ গোপন করেননি। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তো সেটা সেদিন গোপন করেননি। আমি ধর্ণা প্রত্যাহার করতে চাইনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী, তার যা নির্দেশ, তার যা আদেশ আমার কাছে শিরোধার্য। বিজেপি সৌজন্যতা দেখানোর পাত্র নয়। মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে এটা রিয়েলাইজ করে নিজে দিল্লিতে যান, বৈঠক করেন। সেই বৈঠকও 1-1.5 মাস হয়ে গেছে, তারপরেও ফলপ্রসূ কিছু হয়নি। তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেয় যে আমি 2 তারিখ আন্দোলন করব, সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী দিন দল যেভাবে আমায় কাজে লাগাবে আমি দলের পাশে আসি। এই মুহূর্তে কে তৃণমূলকে পথ দেখাচ্ছেন, কার দেখানো পথে তৃণমূল হাঁটছে, এই নিয়ে তৃণমূলের যে একটা মত আর পথের পার্থক্য সাম্প্রতিককালে দেখা দিয়েছিল, যেটা নিয়েই বলছিলাম, একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা তো গোপন নেই। সেই বিভ্রান্তি ইদানিং দলের একের পর এক বৈঠকে মেটাতে উদ্যোগ নিয়েছেন তৃণমূল নেত্রী নিজে। একেবারে হালে এই যে সফরসূচি, তার জেলা সফরসূচি, সেখানে সফরসূচির রুট বদলে, মিছিলের রুট বদলে উত্তর দিনাজপুরে ইসলামপুরের প্রবীণ বিধায়ক আব্দুল করিম চৌধুরী, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে রীতিমতো তোপ দেখেছিলেন, তাকে বরাভয় দিয়ে এসছেন। এরকম বিভিন্ন পদক্ষেপের মধ্যে দিয়ে এবং বারবার প্রবীণদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর কমিটিতে স্থান করে দিচ্ছিলেন, এই গোটা বিষয়গুলোর মধ্যে দিয়ে তিনি কিন্তু বুঝিয়ে দিচ্ছিলেন। এবং হ্যাঁ, নামটা না বললে তো চলবে না, অনুব্রতর ক্ষেত্রে তার যে এখনও বীরের সম্মান দেওয়ার মানসিকতা একদম অক্ষুণ্ণ রয়েছে, অটুট রয়েছে। অনুব্রতর ওপর তার আস্থা, ভালোবাসা, ভরসা সব যে রয়েছে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন। এই যে এই পদক্ষেপগুলো, ওল্ড রেজিমকে ফিরিয়ে আনা, এটার মধ্যে দিয়েই তিনি কোথাও গিয়ে তৃণমূলের পাওয়ার পয়েন্টটাকে অপরিবর্তিত রাখতে চাইছেন, সেই বার্তাটা তিনি দিতে চাইছিলেন এবং সেটার কোথাও গিয়ে বৃত্তটা কমপ্লিট করার কথা ছিল। আজ কি সেই লক্ষ্যটা তিনি হাসিল করে ফেললেন? আজ কি মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু জলের মতো বুঝিয়ে দিলেন? আর তাই যদি হয় তাহলে তো বলতে হবে যে ওই মাও জেদংয়ের কথাটা আবার বলছি, অক্ষরে অক্ষরে সফলভাবে রূপায়িত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ভেতরে যে যুদ্ধ ছিল, রাজনীতির সেই লড়াই তিনি জিতে গেছেন, সেই বার্তাটা অন্তত তিনি দিয়ে দিলেন। এবার সেই ক্ষেত্রে আমাদের সামনে অনেকগুলো ব্যাপার এসে দাঁড়ালো, জানেন তো। মানে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, আমরা বুঝে গেলাম, আরও এটা বুঝলাম যে যুদ্ধ আর রাজনীতি এই দুটো সমার্থক। কিন্তু মুশকিল হচ্ছে যুদ্ধ আর রাজনীতি দুটোই আমাদের, মানে সাধারণ মানুষের কি খুব সহজে বোঝার বিষয়? তাই তৃণমূলে এটা যুদ্ধ শেষ নাকি যুদ্ধ শুরু, এত সহজে কি করে বুঝবো বলুন তো? সে বোঝার জন্য আমাদের কিছু কথাবার্তা বলতেই হবে। যে কথাগুলো আজ
না বললেই নয়। দেখুন, সব প্রশ্নের উত্তর ওই যেখান থেকে শুরু সেখান থেকে যে শেষ হবে সেখানে গিয়ে পাওয়া যাবে এরম তো নয়। তাই আপাতত মাও জেদংকে বিশ্রাম দিই, তার বদলে কবির সুমনের স্মরণ নিই। কবির সুমন লিখেছিলেন, ভালোবাসা শত যুদ্ধেও জেতা যায় না। আজ কি সেটা মর্মে মর্মে উপলব্ধি করলেন তৃণমূল নেতারা? তার আগে বলি, কবির সুমন এই মুহূর্তে অসুস্থ, চিকিৎসারত। আশা করব সুস্থ হয়ে উঠবেন এবং এরকম বহু অসাধারণ লাইন লিখে যাবেন যেগুলো কোথাও না কোথাও গিয়ে আমাদের মনে হবে বাংলার রাজনীতিতে একদম সঠিকভাবে মিলে যাচ্ছে। বাংলার রাজনীতিতে একটা থিওরির মতো করে সেগুলোকে আমরা ব্যবহার করে দিতে পারবো। কি অসাধারণ, তাই না? ভালোবাসা শত যুদ্ধেও জেতা যায় না, আজকেও সেটা তো আমরা বুঝতে পারলাম। আজ দেখুন, তৃণমূলের অন্যান্য সাংসদরা কলকাতায় ফিরে এসছেন, এটা জেনেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরেছেন নাকি ফেরেননি এখনও অবধি সেটা ক্লিয়ার না। যতদূর শোনা যাচ্ছে তিনি সম্ভবতই দিল্লিতেই আছেন। এবার যদি তিনি চলেও আসেন, তিনি কালকে এখানে আসছেন কি আসছেন না সেটা নিয়েও কারোর কাছে কোনো পরিষ্কার বার্তা নেই, একটা ধোঁয়াশা আছে। তাহলে ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে অভিষেক যে বলেছিলেন তিনি নেত্রীর নির্দেশ কমপ্লিটলি মেনে চলবেন, তাকে যা বলা হবে তাই করবেন, সেটা কি শর্ত সাপেক্ষে বলা বলে ধরে নিতে হবে? নাকি আমরা ধরে নেবো যে স্পেশাল পারমিশন নিয়ে তিনি দিল্লিতে থেকে গেছেন, নিশ্চয়ই অন্য কোনো কাজ টাজ আছে, হতেই পারে অনুমতি নিয়ে তিনি ওখানে থেকে গেছেন। অথবা এটাও হতে পারে অনুমতি না নিয়েই অভিষেক ওখানে থেকে গেছেন, হয়তো নেত্রীর অন্য কোনো নির্দেশ তিনি পালন করবেন বলে, অথবা তার অন্য কোনো চিন্তাভাবনাও রয়েছে। মানে অনেকগুলো অপশানস রয়েছে, জানেন তো। তাহলে যুদ্ধ শেষ, আপনি কি করে মেনে নেবেন বলুন তো? কালকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সভামঞ্চে ধর্ণা মঞ্চে এসে হাজির হন, তাহলে ওই বললাম আপাতত যুদ্ধ শেষ বলে খাতায় কলমে আপনাকে মেনে নিতে হবে। কিন্তু খাতায় কলমে যেটা দেখা যাবে, যা দেখা যায় রাজনীতিতে, সেটাই কি আসলে ভেতরে থাকে সেটা তো জোর দিয়ে বলা যাবে না। কারণ ওই সুমন ঠিক বলেছিলেন, ভালোবাসা শত যুদ্ধে জেতা যায় না। একটুখানি সংযোজন করে দিতে হয় তার সঙ্গে, আনুগত্যও মনে হচ্ছে শত যুদ্ধে জেতা যায় না। এটা তৃণমূলের বিভিন্ন জেলায় বিভিন্ন দিকে তাকিয়ে দেখুন, পরিষ্কার বুঝতে পারবেন। ধর্নায় যখন বসেছেন তাহলে ভাইপো ধর্নাটা তুলে দিয়েছিলেন কেন? ভাইপো বলছে আমি তো ধর্নায় বসেছিলাম যে দাবিতে, আমায় দিল তুলিয়ে। ভাইপোর চাইতে পিসি বড়, অতএব পিসির ধর্না, এটা কি কারণটা কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনার সঙ্গে আছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে ফেরেননি, আমি বলতে পারবো না। কবে ফিরবেন বা কিছু আমি জানি না, আমি তো ইয়ে নই। সবসময় যাচ্ছে, যখনই ঘোষণা করেন এরকম কর্মসূচি আছে, ভাইপোটা বিদেশ চলে যায়। গতবারে তাই হয়েছিল, আর এখনও তাই হচ্ছে। সবাইকে আসছে, সমস্ত এমপিরাই আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন? বোধহয় এসে গেছে, খবর নেই তো, আমি ঠিক জানি না, এসে যাওয়ার কথা তো শুনলাম তো। দেখলেন তো এই কীরকম সহানুভূতির ঢেউ বইছে চারপাশে। খানিকটা ধোঁয়াশাও রয়েছে, বিজেপির লোকেরা একটু ধোঁয়াশায় পড়ে গেছেন। কেন? যদি অভিষেক থেকে থাকেন, তারা ভাবছেন হয়তো থেকে গেছেন অভিষেক, আমরা সত্যিই জানি না উনি থেকে গেছেন না আসছেন, হয়তো পরবর্তী ক্ষেত্রে সেটা পরিষ্কার হবে। কিন্তু যদি তিনি থেকে যান, সেই সম্ভাবনাটা ধরে নিয়ে, মানে এই থেকে গেলেন কি না এইটা নিয়ে ধাঁধায় পড়ে বিজেপির নেতারা ওই সৌমিত্র খায়ের মতো তারা ভাবছেন কি করতে থেকে গেলেন। সেটা হলে তো তাদের আবার প্রস্তুতি নিতে হবে, তার পাল্টা কি করবেন। আর বামেদের তো দেখুন হঠাৎ করে কি পরিমাণ সহানুভূতি ঝরে পড়ছে অভিষেকের জন্য, যে আহারে তার একটা ধর্ণা ছিল, সেই ধর্ণাটাকে কেন বন্ধ করে দেওয়া হলো। এটা তাদের মনে হচ্ছে কোথাও গিয়ে অবিচারের শিকার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার মুশকিল হচ্ছে এটা আমরা আপাতত ফেস ভ্যালুতে নিই, কারণ আমাদের সাধারণ মানুষের এর বাইরে কিছু করার ভাবার কোনোটারই ক্ষমতা নেই। কিন্তু রাজনীতিকরা তারা কিন্তু কোনো সীমা পরিসীমা মানেন না। ওই বললাম, তাদের ফেস ভ্যালুতে কথা নিলে আমাদের যে প্রতিপদে ঠেকতে হবে এবং ঠেকে শিখতে হবে, সেটার যে শেখাটা শেষ কবে হবে আমরা জানি না। এইটুকুনি শুধু বুঝতে পারছি, এই সহানুভূতিগুলো এগুলো আসলে কিন্তু ওই কোথাও গিয়ে কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো ব্যাপার, যাতে যত বেশি জ্বালা হবে, একটা স্যাডিস্টিক প্লেজার আর কি। এবার বিরোধীরা যদি ভাবেন যে তৃণমূল নেত্রীর লড়াই আরও দীর্ঘমেয়াদী হয়ে যেতে পারে, সেটা হলেও তারা কিন্তু হয়তো ভুল ভাববেন না, জানেন তো।
এই মুহূর্তে একসঙ্গে অনেকগুলো ওয়ার ফ্রন্ট, মানে যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা তো তার ঘরের লড়াই, আরেকটা বাইরের। এবার সেই লড়াইটা জেতার উদ্দেশ্যেই তো আম্বেদকরের মূর্তির নিচে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই না? এই লড়াইয়ের কি হবে? দুদিন আগে উপযাচক হয়ে সুদীপ ব্যানার্জি প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন যে বাংলায় বকেয়া কবে মেটাবে কেন্দ্র। নরেন্দ্র মোদী বলেছিলেন যে লোকসভায় তৃণমূলের দলনেতা তিনি যেন ওই সিএজি রিপোর্টটা দেখে নিন। আমি তো সেদিনই মনে হচ্ছিল যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যেচে গিয়ে একটা ফ্লাড গেট খুলে দিলেন। দেখলেন তো গত দুদিন ধরে পর সমস্ত বিজেপির সাংসদ, বাংলার সাংসদরা, দিল্লির সাংসদরা সবাই লিস্ট নিয়ে বসেছেন ওই সিএজি রিপোর্টের। পর সিএজির ধাক্কা আসছে যে বাংলায় কত কোটি টাকার, প্রায় 2 লাখ কোটি টাকার কোনো হিসেব টিসেব দেওয়া হয়নি, এসব নাকি সিএজি রিপোর্টে আছে। এবার এইটার জন্যেই ওরা এটা যেভাবে বলার সঙ্গে সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা প্রকাশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা এইভাবে পর সুনির্দিষ্টভাবে অ্যাটাক করতে শুরু করলেন। বিভিন্ন প্রকল্প তুলে বোঝাতে শুরু করলেন যে এইগুলো কেন্দ্রের টাকা এসছে কিন্তু কোনো হিসেব রাজ্য দেয়নি, ওই 2 লক্ষ কোটি টাকা আসলে জলে গেছে, মানে দুর্নীতিতে নষ্ট হয়েছে। এই যে যাবতীয় কিছু বললেন সেগুলোর থেকে মনে হচ্ছিল তারা একদম প্রশ্নগুলো নিয়ে তৈরি ছিলেন, তারা ফাঁদ পেতেছিলেন। সেই ফাঁদে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন প্রবীণ সাংসদ তিনি পা দিয়েছেন এবং পা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা তাদের পরিকল্পনা মতো ফায়ার বলে পরপর গুলি করতে শুরু করেছেন। এবার এই জায়গাটায় এর পরবর্তী ধাপটা কি? বিজেপির রাজ্য সভাপতি বলেছেন যে ক্যাগের তোলা প্রশ্নগুলোর সিএজির রিপোর্টে যেগুলো আছে আর কি, তার জবাব দিন তৃণমূল নেত্রী। এবার সেই একটা তার প্রত্যাশা ছিল যে এটা জবাব দিতে গেলে তারা হয়তো আরও কিছু পয়েন্ট পেয়ে যাবে, ঠিক যেরকম সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছু পয়েন্ট দিয়ে দিয়েছেন। কিন্তু আজ ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দেখা গেল তাদের হতাশ করেননি, জবাব দিয়েছেন। কিন্তু সেই জবাবের মধ্যে মুখ্যমন্ত্রী সুলভ জবাবটা কম। গোটা বিষয়টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুরনো ইমেজ, প্রতিবাদী নেত্রী, বিরোধী নেত্রী, সেই ইমেজটা বেশি। এবং সত্যি কথা বলতে কি, গত কয়েকদিনের যে ঘটনাক্রম, যার মধ্যে এই বিভিন্ন জেলা চষে বেড়ানো হোক, বিভিন্ন বক্তব্য রেখে দেওয়া হোক, এই ধর্নায় বসার সিদ্ধান্ত নেওয়া হোক, সেই ধর্নাতে সাংসদদের ওরকম জরুরি বার্তা পাঠিয়ে আসতেই হবে, এই একটা হুইপ জারি করে দেওয়া হোক, প্রত্যেকটা জিনিসের মধ্যে যে একটা চাঙ্গা মেজাজ, সেটার মধ্যে ওই বিরোধিতার ইমেজটাকেই বড় করে তুলে ধরছেন তিনি, মুখ্যমন্ত্রী ইমেজটার বাইরে। কারণ এই ইমেজটা না মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব একটা স্বতঃস্ফূর্ত ইমেজ, এটাতে তিনি সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর জন্য তাকে কোনো কিছু করতে হয় না, অটোমেটিক এসে যায় তার মধ্যে এই ব্যাপারটা। তার কথা বার্তা, বডি ল্যাঙ্গুয়েজ সব মুহূর্তে বদলে যায়। এখানে তিনি কি বলেছেন, এই যে রিপোর্টটা নিয়ে, যে রিপোর্টের পরিপ্রেক্ষিতে জবাব চাইছিলেন সুকান্ত মজুমদার, সরাসরি বলেছেন ঝুটা হ্যায়, সব মিথ্যে। এই রিপোর্টের বিরুদ্ধে তিনি নাকি ইতিমধ্যেই একটা স্ট্রং লেটার পাঠিয়ে দিয়েছে। যে রিপোর্ট লোকসভাতে পেশ করেছে 2021 মার্চ পর্যন্ত, তাতে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার মানুষের প্রায় 2 লক্ষ কোটি টাকা তার ধাঁধলি করেছে, 2 লক্ষ কোটি টাকার চুরি করেছে, হিসেব দিতে পারেনি ক্যাগ বারবার বলা সত্ত্বেও। যে টাকা খরচ করেছে কিন্তু তার ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই, সেটা হচ্ছে 1.95 লক্ষ কোটি টাকা। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কেন্দ্র সরকারের অডিট করে, রাজ্য সরকারের অডিট করে, কেন্দ্রের যে ফান্ড যায় তার অডিট করে। সে যে প্রশ্নগুলো তুলেছে তো সাংবিধানিক বিষয়ের সংস্থা, সে তার তোলা প্রশ্ন, তার উত্তর দিতে হবে। তো ক্যাগ বলেছে কি যেন বেনিয়ম টেনিয়ম করেছেন, টাকা খরচ করেননি। আমি একটা স্ট্রং লেটার প্রাইম মিনিস্টারকে লিখেছি, ক্যাগ যে কথাটাই জানে না সেটাই লিখেছে, কোনোদিন এটা হয়নি। বলছে 2003 সাল থেকে, আর 2003 সালে থোড়াই আমরা ছিলাম। তা সত্ত্বেও বলি প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে, টোটাল মিথ্যে কথা, টোটাল গ্রেট লায়ার। সত্য কখনো চাপা থাকে না। আমি যখন রিটিন একটা চিঠি দিচ্ছি, ক্রস চেক করেই তো দিচ্ছি। দেখলেন তো সেই চেনা আগ্রাসন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিচিত ফায়ার ব্র্যান্ড। এভাবেই তো তাকে নেতৃত্বে দেখে অভ্যস্ত তৃণমূল কর্মীরা।
আসলে এই চেনা মেজাজটাকে তাকে ফিরিয়ে আনতে হলো কেন? ওই যে এর আগে বললাম, একসঙ্গে অনেকগুলো ফ্রন্ট খুলে বসেছেন। আবার সেই পুরনো কথায় ফিরে যায়, জানেন তো, সিনজু আর্ট অফ ওয়ার। সমর বিশারদ সিনজু তিনি তার আর্ট অফ ওয়ারে লিখে গেছিলেন, একসঙ্গে কখনো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে একাধিক ফ্রন্ট খুলতে নেই, কারণ নিজের শক্তিটা তখন শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ডিভাইডেড হয়ে যায়। শক্তিশালী প্রতিপক্ষ তারা কিন্তু একাধিক ফ্রন্টে একইভাবে সমান শক্তিতে যুদ্ধ করতে পারে, নিজে সেক্ষেত্রে কমজোরি হয়ে যেতে হয়। তাই বেটার হচ্ছে কোনো একটা ফ্রন্টের দিকে মনোনিবেশ করা, তাতে অন্তত শত্রুও অন্য দিক দিয়ে হয়তো চেষ্টা করবে, কিন্তু এই জায়গায় যদি ধাক্কা খেয়ে যায় তখন সেটাকে সামলানোর জন্য সেখানে ফিরে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এই জায়গাটাতে ভ্যারাইটিস অফ শত্রু এই মুহূর্তে, কিছু তার ঘরের, কিছু বাইরের। এবার কিছু ঘরে না বাইরে সেটা নিয়েও সংশয় রয়েছে। যেরকম ধরুন, এক তো মানে ঘরের আর বাইরেরটা তো বুঝতেই পারলেন, এক হচ্ছে কেন্দ্র বাইরে, আর ঘরের মধ্যে দেখতেই পাচ্ছেন একটা ছায়া আর কায়া, এর মধ্যে কে নেতৃত্ব দেবেন সেই নিয়ে একটা যুদ্ধ, এটা তো রয়েছে। চেনা, সেখানে যদি চেনা ছবি তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পান, তাহলে তো ছায়া আর কায়ার মধ্যে কে নেতৃত্ব দিচ্ছে সেই বিষয়টা তৃণমূল কর্মীরা গুলিয়ে ফেলবেন না, তিনি জানেন। তাদের মনে পড়ে যাবে সেই পুরনো চেহারাটা, তারা বুঝে যাবেন আসল জায়গাটা কোনখানটার থেকে তারা গোটা বিষয়টা এসছেন, সেই অনুযায়ী তারা পুরো জায়গাটায় লড়ে যাবে। ফলে ওই জায়গায় বিভ্রান্তি কাটিয়ে দেওয়া, লোকের কাছে বার্তা পৌঁছে দেওয়ার কাজটা, সেটার জন্যই পুরনো বিদ্রোহী, পুরনো বিরোধী ইমেজটা দরকার ছিল। এবার দ্বিতীয় ফ্রন্টটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, সেখানে তো তিনি বিরোধী, এখানে তিনি শাসক দল হতে পারেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের পরিপ্রেক্ষিতে তিনি তো বিরোধী। ফলে বিরোধী ইমেজটা ছাড়া তিনি কিভাবে লড়বেন? ওইটাই তো তার আসল, ওটাই তার সহজাত, সেই জন্য সেই রাস্তায় তিনি চলে গেছেন। ওই রকমভাবে নয়তো একটা তিনি নিজে ক্রস চেক করে তবে চিঠি লিখেছেন, ওটা মিথ্যে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে এটা বলছেন তিনি, এবং সেটা সবাইকে জানাচ্ছেন। এই রকম বিষয়গুলো, এবং তার সঙ্গে বলেও দিয়েছেন রাজ্য সমস্ত খরচের হিসেব দিয়ে দিয়েছে। তাহলে এই বিষয়টা তিনি পরিষ্কার করে দিচ্ছেন যে তিনি কোথাও গিয়ে দাঁড়াতেই দেবেন না এই বিষয়টা, উল্টে তাদের ওপর চাপ দেবেন তারা ভুল বলছেন। তা তিনি নিজে রাজ্যের, এটা এখানে একটা কনফিউশন রেখে দিচ্ছেন, মানে ধরনটার মধ্যে বিরোধী নেত্রী কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী একই সঙ্গে। ফলে তিনি ক্রস চেক করে নিয়েছেন যে যাবতীয় ইউটিলাইজেশন সার্টিফিকেট সেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে, তাকে এটাতে ফাঁসানো যাবে না, কনফিডেন্সের সঙ্গে বলছেন। ফলে তার এই কনফিডেন্স সবার মধ্যে, অন্তত তার দলের কর্মীদের মধ্যে তো সঞ্চারিত হতেই পারে। এবার তৃতীয় জায়গাটা, সেটা আরও ইন্টারেস্টিং, জানেন তো, যে জায়গাটায় ওই ঘরের মধ্যে আর ঘরের বাইরে এই একই সঙ্গে যারা রয়েছেন তারা, অর্থাৎ তাদের এই ইন্ডিয়া জোট সঙ্গীরা, যার মধ্যে এই মুহূর্তে আজকে যা বুঝলাম তিনি অনেক দিন ধরে একটা মাঝামাঝি অবস্থান নিচ্ছিলেন, কিছু জিনিস বলছিলেন, কিছু জিনিসে কখনো নরম হচ্ছিলেন। কিছু ক্ষেত্রে দেখেছিলাম রাহুল গান্ধী তার ক্ষেত্রে নরম হচ্ছেন, কিছু ক্ষেত্রে দেখছিলাম আবার গুটিয়ে আসছেন, মল্লিকার্জুন খাড়গের নাম করে সেখানে আবার কংগ্রেসের মধ্যে একটা বিভেদের বার্তা দিয়ে দিচ্ছেন। এগুলো করছিলেন, রাজনৈতিক চাল কনস্ট্যান্ট চলছিল। কিন্তু আজকে যেটা করেছেন সেই জায়গাটাতে সরাসরি আক্রমণের জায়গায় গেছেন। রাহুলকে যা বলেছেন সেটা পরে ভালো করে ব্যাখ্যা করে বলবো, কিন্তু তার আগে এই বাইরের লড়াইটা শেষ করে নিই। ওই সেখানটাতে তিনি আরও মানে এই হিসেব নিকেশ, যা অভিযোগ তাদের বিরুদ্ধে হিসেব না দেওয়ার, সেগুলো সব মিথ্যে, শুধু এটা বলে থামেননি, সরাসরি বলেছেন যে এতগুলো কেন্দ্রীয় দল এসছে, প্রায় রাজ্যে 156টা কেন্দ্রীয় দল নাকি এসছে, তাদের থাকা খাওয়া যাতায়াত সব কিছুর খরচ রাজ্য সরকারকে বহন করতে হয়েছে। ওই টাকাকে যে তিনি বাজে খরচ হিসেবে ভাবছেন তাও বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন, ওই বাইরের থেকে এসছে সেই বহিরাগত, এই বিষয়টা, এই ট্যাগটা তিনি কখনো ছাড়েন না। এটা সব সময় বারবার করে লোককে মনে করিয়ে দেন, কারণ কেন্দ্রের দল বহিরাগত, কেন্দ্রের থেকে যারা এসছে বিভিন্ন অফিসার তারা বহিরাগত। তাহলে এই সমস্তগুলো বললে কেন্দ্রের শাসক দলকেও এখানে বহিরাগত তকমা দিতে তার খুব একটা অসুবিধা হবে না, এটা তিনি বুঝে গেছেন। এই প্রচার এর আগে তাকে ডিভিডেন্ড দিয়েছে। তাই যখন দেখছেন যে লম্বা লড়াই,
তার ফলে যা যা অস্ত্র আছে সব একসঙ্গে তিনি ব্যবহার করতে শুরু করে দিয়েছেন। বলেছেন যে কেন্দ্রের দলের পেছনে এই টাকাগুলো খরচ না করে ওই টাকা দিয়ে রাজ্য পুলিশের আরও কাজ হতে পারত। হ্যাঁ, নামটা করলেন দেখুন। সাম্প্রতিককালে যাবতীয় অভিযোগগুলো উঠছে পুলিশ সম্পর্কে। কেন্দ্র তারা তো বলছে ছেড়ে দিন, কেন্দ্রীয় দল, কেন্দ্রীয় এজেন্সি তারা রাজ্য পুলিশ সম্পর্কে সন্দেহ প্রকাশ করছে, সংশয় প্রকাশ করছে, আদালত সংশয় প্রকাশ করছে। তার জন্য সিআইডি বা রাজ্য পুলিশের হাত থেকে বিভিন্ন কেস নিয়ে সেগুলো তদন্তের জন্য সিবিআইকে দেওয়া হচ্ছে। এবং সবথেকে বড় কথা, মানুষের মধ্যেও কোথাও গিয়ে একটা সংশয় তৈরি হচ্ছে এবং তাদের মধ্যে ওই ভয় আর ভক্তি ব্যাপারটা পুলিশ সম্পর্কে উঠে যাচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী নিজেও তো, মুখ্যমন্ত্রী, ফিরহাদ হাকিম, তার মন্ত্রী, এরা সবাই কোনো না কোনো সময় পুলিশকে কাঠগড়ায় তুলেছেন। ফলে পুলিশের মধ্যে যে একটা ফাঁক রয়েছে সেই জায়গাটা তিনি জানেন, পুলিশকে নিয়ে যে লোকের মধ্যে সংশয় রয়েছে সেই জায়গাটা তিনি জানেন। এবার ঘুরিয়ে পুলিশের এই যাবতীয় যে সংশয়, ব্যর্থতা, গাফিলতি যা যা হতে পারে, যা যা ভুল হতে পারে, সব কিছুর কারণ যে আসলে এই কেন্দ্রীয় সরকার, এবার সেটাও তিনি নিয়ে এসে ফেললেন। এবার ভাবুন তো, ওই কালকে বলছিলাম যত দোষ নন্দঘোষ, এক্ষেত্রে নন্দঘোষটা কে? এই যে টাকা পয়সাগুলো খরচ হচ্ছে এই কেন্দ্রীয় দলগুলোর পেছনে, এইগুলো যদি খরচ না করতে হতো তাহলে এই টাকা দিয়ে রাজ্য পুলিশের অনেকগুলো কাজ হয়ে যেতে পারতো। মানে এই টাকাটা পেলেই মোটামুটি ধরে নিতে পারেন যে রাজ্য পুলিশ একদম আবার সুসংহত একটা অত্যন্ত কর্মদক্ষ বাহিনীতে পরিণত হতো। বিশ্বাস করুন, এটা না মানে প্রচারের জন্য অসাধারণ একটা অ্যাঙ্গেল। মানে ঘুরিয়ে ফিরিয়ে রাজনীতিকরা তাদের নিজস্ব জায়গায় এতভাবে আটকে থাকেন, কোথাও বেরোন না, আপনাদের মাথায় বারবার হিট করে ব্যাপারটা একদম পরিষ্কার করে দেবেন। কেন্দ্রীয় সরকার যাবতীয় দোষ দেখবেন রাজ্য সরকারের, রাজ্য সরকার যাবতীয় দোষ দেখবেন কেন্দ্রীয় সরকারে। শাসক বিরোধী যে যার মতো করে জায়গা পাল্টাপাল্টি করবেন এবং একে অন্যকে কাঠগড়ায় তুলবেন। এই ট্র্যাডিশনটা কাটার বিষয় না, এটাই চলবে। কিন্তু এটার মাঝখান থেকে আপনার আমার মনে কোথাও গিয়ে তো এই সংশয়গুলো আসবে। সত্যি সত্যি তো একটা ভাববেন যে উনি এই রাজ্য পুলিশের যে ফাঁকগুলো সেটা তো স্বীকার করে নিলেন। হ্যাঁ, তাহলে বোধহয় এই জন্যেই সব কিছুই তো আলটিমেটলি ওই কোথাও গিয়ে কেন্দ্রীয় সরকারের দোষ, এটা ভেবে ফেলতে পারেন। আরও ভালো রাজ্য পুলিশের কাজ করার দরকার, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, তিনি পুলিশ মন্ত্রী, তার থেকে ভালো কে জানবে রাজ্য পুলিশের অবস্থা। ফলে এই তাদের ভালো করার জন্য, তাদের উদ্বুদ্ধ করার জন্য কেউ কেউ বলেন, অবশ্য নিন্দুকেরা, যে সেটা নিয়ন্ত্রণটাকে তুলে নিলেই, রাজনৈতিক ছোঁয়াটার থেকে বাঁচিয়ে দিলেই এখানকার পুলিশ যথেষ্ট কর্মদক্ষ, তারা নিজেদের দক্ষতার পরিচয়টা প্রতি মুহূর্তে দিতে পারবেন। কিন্তু মুশকিল হচ্ছে রাজনীতির ছোঁয়ার থেকে বেঁচে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছু আছে নাকি? পুলিশ থাকবে কি করে? সুতরাং সে গুড়ে বালি, ওটা ভুলে যান। ফলে যেভাবে ব্যাপারটা ব্যাখ্যা হবে আপনাদের সেরভাবে বুঝতে হবে। এবার এটা যেরকমভাবে ব্যাখ্যা হবে এটা কি কেন্দ্রীয় সরকার জানে না? তারাও জানে এই যে বিভিন্ন ক্ষেত্রে তারা অভিযোগ তুলেছে যে 100 দিনের কাজ, আবাস, এই সমস্ত জায়গায় যাবতীয় টাকা পয়সা তারা যে দিচ্ছেন না, যেগুলোকে তারা বলছেন যে হিসেব পাননি সেই জন্যে দিচ্ছে না, কিন্তু রাজ্য যে প্রচার করবে আসলে কেন্দ্রীয় সরকার রাজ্যকে বঞ্চনা করছে, তাদের জন্য সাধারণ মানুষ টাকা পয়সা পাচ্ছেন না, এটা তো কেন্দ্রীয় সরকারও জানে। তারাও কিন্তু একই সঙ্গে ওই হিসেব দিচ্ছেন না এই অ্যাঙ্গেলগুলো তো চলছে। দেখলেন তো সিএজি রিপোর্টের কথা বলে ধারাবাহিক আক্রমণ হলো, তার সঙ্গে সঙ্গে তারা আবার টাকা দিচ্ছেন। মানে জল জীবন মিশন নিয়ে আজকেই কেন্দ্রীয় সরকার এই ধর্ণা শুরুর মুখেই বেশ কিছু টাকা রিলিজ করে দিয়েছেন, অনেকগুলো টাকা রিলিজ করে দিয়েছেন। অর্থাৎ তারা দেখানোর সময় দেখাবেন এই তো টাকা দিলাম, কোন খাতে পরের কথা, টাকা তো দিচ্ছে কেন্দ্র, এই টাকাটারও হিসেব দেবে না, এটা তাদের প্রচার হবে। কেন্দ্র রাজ্য দুজনের মতো করে প্রচার করবে, আমরা বঞ্চিত সবাই স্বীকার করবে। তাহলে আমরা কোথায় যাব? আর যে টাকাগুলো এই আসার কথা বা আসছে, যে টাকাগুলো আসার কথা বা আসছে না, সবই তো আমার আপনার টাকা, জনগণের টাকা, আমাদের করের টাকা, তাই না? কত টিকটিকি গিরগিটিয়ার আসবে? 156টা টিম এসছে। আমাদের এখানে একটা কিছু হলে
সব কমিশন চলে আসছে, তার খাওয়া দাওয়া থাকা খরচা সব আমাদের ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। ইলেকশনের সময় যত সিআরপিএফ পাঠায়, বিএসএফ পাঠায়, সিআইএসএফ পাঠায়, সব রাখতে হয় আমাদের, খাবার খরচা দিতে হয় আমাদের। কি দরকার? ওই টাকা দিয়ে তো আরও আমাদের অনেক পুলিশ রিক্রুট হতে পারতো। এসব ড্রামাবাজি করে কোনো লাভ হবে না। আর 100 দিনের টাকা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার বেঞ্চ ক্লিয়ার বলে দিয়েছে যে কে চোর আর কে জেনুইন। ড্রামাবাজি করে ভোটের জন্য করছে, কারণ কোচবিহার থেকে রানাঘাট পর্যন্ত, ভাত জংলা পর্যন্ত হেঁটে দেখেছেন বাজার খুব খারাপ। যে ঘরে এবং বাইরে দুটো জায়গা সামলানোর জন্য তৃণমূল নেত্রীর ওই পুরনো চেহারা, সেটা দেখলেন। এবার ওই ঘরে বাইরে দুটো মেলানো যে জায়গাটা, সেটার জন্যও কিন্তু তিনি একটা পুরনো চেহারা নিয়েছেন। সেই পুরনো তার যে অবতার, প্রতিবাদী, বিরোধী এবং একমেব দ্বিতীয়ম অবতার, সেইটাতে তিনি চলে গেছেন, পুরনো থিওরিতে চলে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে পরিষ্কার করে দিয়েছিলেন যে এটা তার খুব পছন্দের থিওরি, যে কেন্দ্রের বিরোধিতা করতে হলে বিভিন্ন জায়গায় যে যে আঞ্চলিক দল আছে তারা নিজের নিজের শক্তির জায়গাটায় লড়বে, তারা জেতার পর তারপর যদি দেখা যায় সংখ্যা পাওয়া গেছে ভোটের পর, নিজেরা তারা মিলে তারা সরকার গঠন করবে, তারা তখন নেতা ঠিক করবে। সেই পুরনো অবতারে তিনি আবার ফিরে গেছেন, আবার সেই একই কথা বলেছেন। এবং সেটা বলার জন্য তিনি কোন জায়গাটা তুলে ধরেছেন? কংগ্রেসকে বলেছেন কংগ্রেস খুব বেশি হলে কটা হবে, 40টা আসন জিততে পারে। এই কথাটা বলার মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া কংগ্রেসের মানে এখানে 42টা আসন আছে। এবার এই 42টা আসনের মধ্যে সিংহভাগই তিনি জিতবেন, এটা তিনি আশা করেন। এবং এই একইভাবে বিভিন্ন জায়গায় যে আঞ্চলিক দলগুলো আছে তারা সেখানকার সিংহভাগ আসন জিতবে, এটা তিনি আশা করেন। তাহলে বিরোধী দলগুলো আর যাই হোক, এই আঞ্চলিক দলগুলো এটা মিলে ঠিলে বা আরও সবাই মিলে, আপ, তৃণমূল, এরা মিলে ঠিলে এরা যে কংগ্রেসের থেকে বেশি আসন পেতে পারে সেই একটা ইঙ্গিত দিয়ে রাখছেন। ভেবে দেখুন, একটা তাদের মধ্যে কিন্তু জোট বন্ধন হয়ে গেছে, তারা আবার ইন্ডিয়া জোট। এবার সেই ইন্ডিয়া জোটেরই বড় শরিক হিসেবে কংগ্রেস আসলে যে আদৌ বড় শরিক না, এটা বুঝিয়ে দিলেন তিনি এই গোটা কটা আর আসন পাবে সেইটা বলার মধ্যে দিয়ে। এবং সেই সঙ্গে তুলে ধরলেন তার সেই পুরনো থিওরিটা। এবার লোকে ভাবতেই পারেন যে এই কয়েকদিন আগে পর্যন্ত তাকে যখন কংগ্রেস বলেছিল যে তিনি নেতৃত্ব দিন, সেখানে তিনি পিছিয়ে এসছেন, বা যখন তিনি মল্লিকার্জুন খাড়গের নাম বলেছিলেন তখন মল্লিকার্জুন খাড়গেকে তিনি নাম দেওয়ার পর সেটা মেনে নিয়েছিল সবাই। তারপরেও তিনি এখানে তিনি সম্মান পাচ্ছেন না, এখানে বামেদের বক্তব্য, এই সমস্ত বলে তিনি যে সরে এসছেন, সেটা নিয়ে আবার বিভিন্ন বিরোধী বাম এবং সবাই তারা বলছিলেন যে শেষ মুহূর্তে এটা তিনি করবেন, এটা জানাই ছিল। কারণ এটা করে তিনি আসলে সবসময় চেষ্টা করেন বিজেপিকে সুবিধা করে দেওয়ার। এগুলো বাম এবং অন্যান্য দলগুলো সে অভিযোগগুলো তুলছিল, এইগুলো প্রচারগুলো হচ্ছিল তিনি জানেন। জানার পরেও তিনি একটা সময় কোথাও গিয়ে যেন গুটিয়ে নিয়েছিলেন, ওখানকার সভাগুলোয় যাচ্ছিলেন না, এই জোটের সভাগুলোয় যাচ্ছিলেন না, আলাদা করে নিজেকে এই রাজ্যের মধ্যে সীমাবদ্ধ রাখছিলেন নিজের আসনগুলোর দিকে। তার একটা কারণ আছে, কারণ তিনি জানেন এখানকার এই 42টা আসনের মধ্যে থেকে যত বেশি আসন তিনি জিততে পারবেন ততই কিন্তু কেন্দ্রীয় স্তরে তার গুরুত্ব বাড়বে, এটা তখন মাথায় ছিল। আর এবার পরিষ্কার করে দিলেন তিনি এই বক্তব্যের মধ্যে দিয়ে, কারণ তিনি বুঝতে পারছেন যে এই মুহূর্তে তার কেন্দ্রীয় স্তরেও নিজের প্রাসঙ্গিকতা এবং বক্তব্যের জোটটা প্রতিষ্ঠা করাটা খুব জরুরি। সত্যিই যদি এই বিরোধী দলগুলো মানে বিভিন্ন জায়গার আঞ্চলিক দলগুলো তারা মিলে একটু জোটবদ্ধ হওয়ার সুযোগ পায়, তাহলে তারা সরকার গড়ুন চাই না গড়ুন, তার মধ্যে একটা বড় সংখ্যক আসন নিয়ে যাওয়া তৃণমূল যদি ওখানে গিয়ে দাঁড়াতে পারে, বেশ বড় সংখ্যক একটা আসন জিতে নিয়ে তারা যদি ওখানে গিয়ে দাঁড়াতে পারে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় ক্ষেত্রে তার গুরুত্ব কিন্তু বহুগুণ বেড়ে যাবে। সেই গুরুত্বকে কাজে লাগিয়ে তিনি কিন্তু রাজ্যেও নিজের অবস্থানটা শক্তপোক্ত রাখতে পারবেন। বলি না, সহজে কোনো কিছু তারা ছাড়েন না, একসঙ্গে 2-3টে জিনিস তাদের মাথার মধ্যে থাকে এবং এই 2-3টে জিনিসই তারা করেন। তাই আজকে যেটা করেছেন সরাসরি জোটের মধ্যে থেকেও, জোটের মধ্যে যাদের
এই মুহূর্তে বড় ভাই বলে মনে করা হচ্ছিল তাদেরই তোপ দেখেছেন এবং তাদের মধ্যে যাকে তারা নেতা বলে মনে করছেন, যার উপরে তারা বাজি ধরছেন, সেই রাহুল গান্ধীকে সরাসরি আক্রমণ করেছেন, যাকে ব্যক্তিগত আক্রমণ বললেও খুব কম বলা হয়। আমরা কংগ্রেসকে বলেছিলাম 300 আসন একা লড়ো, আমরা সবাই মদত করব। আর 243টা আসন সব রিজিওনাল পার্টিকে দিয়ে দাও, যারা যেখানে স্ট্রং তারা লড়ুক, সেখানে তুমি মাতব্বরি করবে না। হলো না? লড়তে যদি পারে বিজেপিকে কেউ, বাংলা পারে, তৃণমূল কংগ্রেস পারে, আর আমরাই পারি সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে। কংগ্রেস তুমি তো একা পারবে না, তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না, তুমি 40টা সিট পাবে কিনা জানি না। কংগ্রেস সারা দেশে আমাদের কথা শোনোনি, সেই জন্য তোমার এই অবস্থা হবে। খুব পরিষ্কার ব্যাখ্যা এবং নিজের এটা যে নতুন করে তিনি বললেন এটা কিন্তু না, ওই বললাম নিজের যাবতীয় সেই পুরনো বক্তব্য, নিজের যাবতীয় পুরনো বিশ্বাস, সেটাকেই তিনি সামনে নিয়ে এসছেন এবং তার পেছনে একটা সুচিন্তিত অঙ্ক রয়েছে। ফলে এই গত কয়েকদিনে রাজনীতির জল কোথার থেকে কোথায় চলে এসছে সেটা আবার খেয়াল করে দেখুন। যাদের নেতাকে জোটের নেতা হিসেবে স্বীকার করে নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, বা তাকে একটা সম্মানজনক জায়গায় যারা রাখতে চেয়েছিল, সেই গোটা চিন্তাভাবনাটাই ওয়াশ আউট হয়ে গেছে। সেখানে তিনি বলছেন গোটা দেশকে এখন পথ দেখাবে কে? বাংলা। গোটা দেশের মূল বিরোধীকে বাংলা, এবং তার সঙ্গে কারা থাকবে না, আরও বেশ কিছু আঞ্চলিক দল, যে আঞ্চলিক দলগুলোর মাধ্যমে মানে তারা যা সিট টিট পাবেন বা যাই করতে পারেন, তাদের যে শক্তি আলটিমেটলি কংগ্রেসের ওপরেও তার ততটা ভরসা নেই। 40টা আসন পাবে কিনা এটাই তিনি ভরসা করে বলতে পারছেন না। এইটা বলার পর যে দলের এরকম স্টেক, কংগ্রেসকেও প্রায় আঞ্চলিক দলের পর্যায়ে নামিয়ে আনলেন তিনি, সেটাই তো। এবার তিনি কি বোঝেন না যে যদি সত্যিই সারা দেশে 40টার মতো সিট পায় কংগ্রেস, তাহলে বিজেপিকে ঠেকানোর মতো বিরোধী শক্তি খুঁজে পাওয়া কঠিন হবে। এবার তিনি সেই জায়গাটাতে যদি এককভাবেই বেশ বড় সংখ্যক সিট নিয়ে বসে থাকতে পারেন বাংলায়, তাহলে তার নেতৃত্ব স্বীকার করে নেওয়া ছাড়া কোনো উপায় নেই এবং আলটিমেটলি তার জায়গাটা শক্তপোক্ত থাকবে। ফলে এটা দেখে কেউ যদি ভাবেন যে একটা লড়াইয়ের আগেই কি করে এরকম নেতিবাচক বার্তা দিচ্ছেন, মানে জোট সম্পর্কে, জোটের শরিকদের সম্পর্কে এত সুন্দর যদি বিশ্লেষণ হয় এবং এতটা যদি ভরসা হয় যেখানে 40টা আসন তারা পাবেন কিনা বলতে পারছেন না, তাহলে তো ধরে নিতে হবে যে আসলে তিনি অন্য একটা কিছু অঙ্ক কষে রেখে দিয়েছেন। আর বাংলায় মনে রাখবেন, মা মাটি মানুষ একাই 100। আমি আপনাদের সাথে আছি, আপনারা যদি আমার সাথে থাকেন, আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই। কোন পলিসিতে করব, কি করে করব, আফটার ইলেকশন রিজিওনাল পার্টিগুলোকে একসাথে নিয়ে আমরা সবাই মিলে করব। অর্থাৎ আবার একটা ইতিবাচক বক্তব্য, কিন্তু সেই ইতিবাচক বক্তব্যের মধ্যে কোথাও ইন্ডিয়া জোট নেই, নয়া জোট, যে জোটের নেতৃত্বে তিনি, যে জোটের নেতৃত্ব দেবে বাংলা। কি সুন্দর নতুন ন্যারেটিভ না? দেখুন, এইটা এমন একটা সময় এলো যখন ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে গত কয়েকদিন ধরেই বাংলায় ঘুরে বেড়াচ্ছেন রাহুল গান্ধী। কয়েকদিন আগে ছিলেন মালদা মুর্শিদাবাদে। এবার তৃণমূল নেত্রী একই সঙ্গে এই বক্তব্যটা তুলে ধরলেন এবং তার সঙ্গে রাহুল গান্ধীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক আক্রমণ করলেন। কেন করলেন? তার কারণ তিনি বুঝিয়ে দিলেন যে, তার আগে ব্যাখ্যা করে দেখিয়ে দিয়েছেন কোন কোন পরিস্থিতিতে বাংলা এই জাতীয় স্তরে নেতৃত্ব দিতে পারে। বাংলার জাত্যাভিমান, সেটাকে তিনি আশা দেখিয়েছেন, তাকে অনেকটা উপরে তুলে দিলেন, দিয়ে বললেন রাহুল গান্ধী তিনি এখানে এসছেন তৃণমূলের সংখ্যালঘু ভোট কাটতে, অর্থাৎ বাংলা সর্বভারতীয় ক্ষেত্রে কোথাও নেতৃত্ব দিতে পারবে সেই জায়গাটায় পথের কাঁটা হতে এসছেন রাহুল। তার বিরুদ্ধে যে অভিযোগ যে তিনি ওইভাবে ইন্ডিয়া জোট থেকে প্রায় ভাঙনের ব্যবস্থা করে দিয়ে কোথাও গিয়ে বিজেপির সুবিধে করে দিচ্ছেন, ঘুরিয়ে তিনি গোটা বিষয়টায় রাহুলকে দায়ী করে দিলেন। পরিষ্কার বলে দিলেন যে তার জন্যে তাদেরই লক্ষ্য আসলে তৃণমূলের সংখ্যালঘু ভোট কাটা, কারণ তৃণমূলের সংখ্যালঘু ভোট যদি কাটা যায়, সেই ভোট যদি ভাগ করে দেয় কংগ্রেস, তাহলে কোথাও গিয়ে
তৃণমূল লস করবে, এটা নিশ্চিত। আর তৃণমূল লস করা মানে সর্বভারতীয় ক্ষেত্রে বাংলার লস, সর্বভারতীয় ক্ষেত্রে বাংলার কোথাও গিয়ে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনার পথে কাটা বাঙালি জাত্যাভিমান। এই একটা জিনিসই এখন পর্যন্ত কিন্তু তিনি বারবার তুলে ধরেছেন এবং বাংলা তাকে ফেরায়নি। ফলে বিরোধী নেত্রী হিসেবে, মানে মুখ্যমন্ত্রী হিসেবে না, বিরোধী নেত্রী হিসেবে সেই পুরনো প্রত্যেকটা স্টান্স তিনি ব্যবহার করে নিজেকে একদম একটা স্বতন্ত্র মানে কি বলবো মুখ হিসেবে তুলে ধরলেন এই ভোটের আগে। বাংলায় প্রোগ্রাম করতে এসছে, আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স? একবার তো ইনফরমেশনটা দেবে, অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে, আর তো কিছু চাই না। আমাকে কেউ তো বলেনি, আমি অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতে শুনেছি। তুমি বাংলা না বেছে ইউপি গেলে না কেন? বুকের পাটা থাকতো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো। প্রথমেই চলে এলো বাংলায়, ভাবলো এখানে মুসলিমদের একটু সুশ্রী দিই। এখন ইলেকশন এসছে, ফটো শ্যুট করছে সব, বিড়ি বাদে জানেই না কোনোদিনও। বাবা, বসন্তের কোকিলরা চলে এসেছে। মমতা ব্যানার্জি কি বাবা কালীর সম্পত্তি নাকি মুসলিম ভোটটা? মুসলিম ভোট কি জন্মসূত্রে পেয়েছে নাকি যে তার ভোট কাটতে হবে, না ভোট দেবে না? মানুষ ভোট দেবে উন্নয়নের নিরিখে, প্রমিসের নিরিখে। ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলেছিল, আজকে উনি ধর্নায় বসছেন। আর এখানে যারা টেটে বসে আছে তারা প্রাইমারি টেট পাস করে বসে আছে, তাদের কোনো এখন নিয়োগের কোনো এই হচ্ছে না। বাংলার মানুষ বুঝতে পেরেছে কি হিন্দু কি মুসলমান কি নির্বিশেষে মমতা ব্যানার্জির বিপক্ষে ভোটটা যাবে। মুর্শিদাবাদে বিড়ি শ্রমিকদের সাথে দেখা করেছিলেন রাহুল গান্ধী, তাদের হাতে পরিশ্রমের ছাপ দেখে বলেছিলেন এত কঠিন কাজ করে এত কম টাকা পান। বিড়ি শ্রমিকদের কাছে রাহুলের বার্তাটা মনে হচ্ছে তৃণমূল নেত্রীর কানেও পৌঁছেছে। যতই খাড়গে কংগ্রেস সভাপতি হন, তাকে ইন্ডিয়া জোটের মুখ করার প্রস্তাব দেন তৃণমূল নেত্রী। আসলে যে ভারত জোড়ো ন্যায়যাত্রার মাধ্যমে কংগ্রেসই ওই ইন্ডিয়া জোটের মুখ হয়ে উঠছেন, এটা তিনি বুঝতে পেরেছেন। সেটাই তো তার আপত্তি ছিল প্রথম থেকে, ওই জন্যই খাড়গের নাম করেছিলেন। আর এটা বুঝেই গোড়ার থেকেই মনে হচ্ছে রাহুলের এই বঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি, জানেন তো। এবং সেই জন্যেই শেষ পর্যন্ত ওই যাবতীয় অ্যাটাক একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক ওই সোজাসুজি রাহুলকেই তিনি লক্ষ্য করে ফেললেন। আজ বীরভূম পুলিশ রাহুল গান্ধীর সফরে অনেক বিধিনিষেধ চাপিয়ে দিয়েছিল। মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা চলবে, তাই এই সময় রাহুলের যাত্রায় গাড়ির কনভয় বা মাইক ব্যবহারে রেস্ট্রিকশান ছিল। এমনকি গাড়ির ছাদে উঠে রাহুল হাত নাড়তে পারবেন না বলে পুলিশ জানিয়েছে বলে অধীর চৌধুরী দাবি করেছিলেন। তারপরেও কিন্তু রাহুল সফর পূর্ণ করেছেন, সেখানে কোনো বাধা সৃষ্টি করেননি। কোথাও গিয়ে সেটা তাদের প্রচার করার জায়গায় নিয়ে যেতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, সুচিন্তিতভাবে। কিন্তু আক্রমণ যা করার করে দিয়েছেন। তিনি কি বুঝতে পারলেন যে এখানে এসে যে খাতায় কলমে ইন্ডিয়া জোটের শরীর তৃণমূলের কাছে তিনি এবং তার দল ক্রমশ অপ্রাসঙ্গিক এবং শত্রুর মতো হয়ে উঠছেন? রাহুল গান্ধী যে ন্যায়যাত্রাটা করছিল পশ্চিমবাংলায় প্রবেশের সময়, তার উচিত ছিল মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলে পশ্চিমবাংলায় যাওয়া। এটা খুব সাধারণ ব্যাপার, যেটা করেননি সেটা ন্যায়যাত্রা অন্যায় যাত্রা হয়ে গিয়েছে। আমরা কোথাও কোনো মাইক বাজায়ও নি, কিন্তু বড় অদ্ভুত ব্যাপার যে একটা কেন যে এইভাবে আমরা বাধা পাচ্ছি আমি জানি না। গান্ধী যে যাবে, একটু লোক যদি হাত দেখায়, হাতও দেখাতে পারবে না, আচ্ছা তাও করবো না আমরা। কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে কি দুটো গাড়ি যেতে পারে? রাহুল গান্ধী যে মাপের নেতা, দুটো তিনটে গাড়ির মধ্যে কি সীমাবদ্ধ থাকতে পারে বলুন তো আপনারা? पश्चिम बंगाल में हमें भरपूर स्वागत मिला है, बहुत उत्साहजनक स्वागत मिला है पहले दिन से कि इंडिया गठबंधन मजबूत है। इंडिया गठबंधन लड़ेगी चुनाव 2024 के लोकसभा चुनाव और बीजेपी को 18 से 0 पर ला देगी। মাধ্যমিক পরীক্ষার অজুহাতে রাহুল গান্ধীকে দিচ্ছেন না, কখনো বৈঠকে আসছেন না, কখনো হেমন্ত সোরেনের পাশে দাঁড়াচ্ছেন, কখনো ধরি মাছ নাচুই পানি, এরকম অবস্থা। তো আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস এখন টোটাল কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে। সুকান্ত বললেন বটেন, কিন্তু মনে হচ্ছে না তৃণমূল কংগ্রেস এই ব্যাপারটাই অন্তত কোনো কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে। যেরকমভাবে ধারাবাহিকভাবে তারা একটু একটু করে কংগ্রেসের সঙ্গে দূরত্ব সৃষ্টি করছিল, এবং তারপর এই শেষ বেলায় এসে একদম সরাসরি যখন তাদের রাজ্যে আমাদের রাজ্যে রাহুল গান্ধী এসছেন,
কোথায় অতিথি দেব ভব না বলে একদম সরাসরি আক্রমণ করে দিলেন, গুলি চালিয়ে দিলেন, সেইটা দেখে কিন্তু পরিষ্কার মনে হচ্ছে। এবং তারপর দেখুন সুদীপ বন্দ্যোপাধ্যায় একই সুরে কথা বললেন, ন্যায় যাত্রাকে অন্যায় যাত্রা বললেন। মানে এটা মনে হচ্ছে একটা কনসার্টেড এফর্ট, এটা আগের থেকেই পরিকল্পিত ছিল, এই জায়গাটাতে নিয়ে গিয়েই ফেলা হবে গোটা বিষয়টা। আর তারপরে হ্যাঁ, এটা মনে হতে পারে যে এখানে অধীর চৌধুরী একরকমভাবে বলছেন কেন তাদের সঙ্গে রাজ্য সরকার বা তৃণমূল এরকম খারাপ আচরণ করছে, এরকম অজোট সঙ্গী সুলভ আচরণ করছে তিনি বলছেন। আর পাশে ওখানে দাঁড়িয়ে জয়রাম রমেশ বলে যাচ্ছেন যে না না, একদম ঐক্য অটুট আছে ইন্ডিয়া জোটের, কোনো সমস্যা নেই। এই দুটো বক্তব্য এরকম দুরকম কেন হলো? ধাঁধা তো লাগতেই পারে, আমাদের তো ধাঁধা লাগাই স্বাভাবিক, কারণ রাজনীতিকদের ব্যাপার না, খুব চট করে বোঝা সম্ভব না। এই দুটোর পেছনেও যুক্তি আছে। অধীর চৌধুরীর বাধ্যবাধকতা এই রাজ্যে, অধীর চৌধুরী জানেন এখানে তাকে জিততে হবে তৃণমূলের বিরুদ্ধে লড়ে। তার নিজের সিটটা, সেটা যদি জোট হতো, সিট শেয়ারিংও হতো, তাও যে তার ক্ষেত্রে ছাড় নেই সেটা তো মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারই করে দিয়েছিলেন। যে দুটো আসন ছাড়তে চেয়েছিলেন সেগুলো মালদায় অর্থাৎ মুর্শিদাবাদে অধীর চৌধুরীর জন্য কোনো ছাড় নেই আর কি। ফলে তিনি তার বিরোধিতার জায়গাটা, ওটাই তার ইউএসপি। তিনি জিততে হলে তাকে ওই ইউএসপিটাতেই আটকে থাকতে হবে এবং ওটাকেই আরও বাড়িয়ে তুলতে হবে। অন্যদিকে জয়রাম রমেশ তিনিও জানেন এখান থেকে তার বিশেষ কিছু পাওয়ার নেই, এখান থেকে যে পাওয়া যাবে না মোটামুটি বুঝেই গেছেন আর কি। তাকে যা কিছু সংগ্রহ করতে হবে ভারতের অন্যান্য প্রান্ত থেকে। এবার সেই প্রান্তগুলোতে যদি এই একটা জোট আছে এবং সেই জোটটা অক্ষুণ্ণ আছে, তাতে ঐক্য আছে, এই ঐক্যবদ্ধ বিষয়টা সব জায়গায় অটুট রাখা যায়, এরকম একটা প্রচারটা যদি অটুট রাখা যায়, তাহলে অন্তত তারা জোট হিসেবেও খানিকটা মর্যাদা পাবেন। জোটটা ভেঙে গেছে, এই প্রচারটা যে প্রান্তেই হোক, যে জায়গাগুলোতে তাদের সুবিধে, সেই জায়গাতেও হলে তাদের মঞ্চ সুবিধের জায়গাটা অসুবিধে হয়ে যাবে। তাই তারা চান যে বাইরের এখানে যা খুশি হোক, এখানে কি হচ্ছে তারা প্রত্যেকে খুব ভালো মতো টের পেয়ে গেছেন, কিন্তু বাইরে ভারতের অন্যান্য অংশে তারা চাইছেন এই জোট ব্যাপারটা অক্ষুণ্ণ রয়েছে, এই প্রচারটা থাকুক, তাহলে অন্তত তাদের ওখানে মুখ রক্ষার ব্যবস্থাটা হয়ে যাবে। এটা কি অদ্ভুত ব্যাপার দেখুন, যে বিজেপির সরকারের বিরুদ্ধে ভারত জুড়ে ঘুরছেন রাহুল গান্ধী, সেই বিজেপির সঙ্গে কিন্তু এ রাজ্যে কোথাও কংগ্রেসের সংঘাত হয়নি, অথচ তারাই তো মূল প্রতিপক্ষ কংগ্রেসের। শুভেন্দু অধিকারী আজ কিছুতেই কিছু বলতে রাজি হননি রাহুলকে নিয়ে, অথচ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, ওই বললাম ন্যায় যাত্রা নাকি অন্যায় যাত্রা। প্রত্যেক দিনই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে বুঝিয়ে দিয়েছেন যে কংগ্রেসকে কোনোভাবেই তারা এ রাজ্যে বন্ধুভাবে দেখছেন না। সেটাই এই কংগ্রেস নেতারা সবাই বুঝতে পারছেন, কিন্তু নিজেদের রাজ্য এবং সর্বভারতীয় স্তরের বাধ্যবাধকতার থেকে তারা এরকম দুরকম ব্যাখ্যা করছেন। ফলে বুঝতে পারছেন যে তৃণমূল তারা এই রাজ্যে শুধু না, গোটা দেশে ইন্ডিয়া জোটকে কত বড় পরীক্ষার মুখে ঠেলে দিয়েছে। এবার সেই পরীক্ষায় প্রশ্নপত্র শেষ পর্যন্ত তারা ঠিকভাবে কমন পাবেন কি পাবেন না, নাকি সবটাই আনকমন ঠেকবে, সেটাই এখন এই কংগ্রেস নেতৃত্বের কাছে সবথেকে বড় টেনশানের বিষয়। পরীক্ষা মানেই তো টেনশান। এই যে আজ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো, প্রথম দিনে সব এখানে যারা পরীক্ষার্থী তাদের টেনশান ছিল 3 রকম টেনশান। প্রথম টেনশান এই যে হঠাৎ করে সময় বদলে 7 সকালে নিয়ে আসা হয়েছে, শেষ বেলায় পুরো মানসিক প্রস্তুতিটা বদল করতে হয়েছে। শেষ পর্যন্ত ঠিক সময় পৌঁছানো যাবে তো? অত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে শেষ বেলা একটুও না দেখে যাওয়া যাবে তো? একটা টেনশান। দ্বিতীয়ত, বেশ কিছু অঞ্চলে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, দেখেছিলেন ওই সাঁকো টাকোর কী অবস্থা। আবার কিছু জায়গায় জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, সেখানে হাতি বেরোয়, চিতা বেরোয়, সেখানে সরকার ব্যবস্থা করছিল এসকর্ট করে নিয়ে যাওয়ার। সেই টেস্কর্টগুলো ঠিক পাওয়া যাবে তো, মানে পৌঁছানো যাবে তো? এই ছিল টেনশান। পরীক্ষার টেনশান তো তার সঙ্গে রয়েছে। আর ওদিকে মধ্যশিক্ষা পর্ষদ, তাদেরও তো একইভাবে প্রবল টেনশান ছিল। এক তো সময় বদলেছেন ওই শেষ বেলায়, সেই জায়গাটা দুপুর 11:45-এর বদলে সকাল 9:45, 9টার মধ্যে ঢুকে পড়তে হবে, এরকম একটা পরিস্থিতি। ফলে লোকজনের তাদের ওপর আস্তে আস্তে যে একটা তুমুল বিরক্তি তৈরি হয়েছিল শেষ বেলার এই সিদ্ধান্তে, সেটা তারা জানেন। তার সঙ্গে জানেন যে আদালত নির্দেশ দিয়েছে যে পরীক্ষার্থীদের নিরাপদে আর সময়ে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার দায়িত্ব এই পর্ষদের আর প্রশাসনের। সেই পরীক্ষায় কি তারা পাশ করতে পারবেন? এরকম বিবিধ টেনশানে তারাও ছিলেন। সবথেকে বড় টেনশন বোধহয় তাদের ছিল দুটো। এক,
ওই ডুয়ার্স, বাঁকুড়া, মেদিনীপুরের জঙ্গল লাগোয়া এলাকা, এই সমস্ত জায়গায় পরীক্ষার্থীদের এসকর্ট করার যে কথা, যেটা তারা ঘোষণা করে দিয়েছিলেন পর্ষদ বন দপ্তর মিলে, যে ওখানে বন্যজন্তু মানে হাতি বা চিতা যাতে কোনো রকম সমস্যা না করতে পারে, সেই রকমভাবে প্রত্যেককে সেই আশ্বাসটা পূরণ করা, এটা একটা বড় টেনশন ছিল। সেই জায়গায় মোটামুটি বহু জায়গায় এই আশ্বাস যেরকম পূরণ হয়েছে, তেমনি কোনো জায়গায় নাকি কেউ সাহায্যই পায়নি। যেরকম পুরুলিয়ার সিমনি জাবরের পরীক্ষার্থীরা, তাদের এলাকায় চিতাবাঘের আতঙ্ক রয়েছে, কিন্তু পরীক্ষার্থীরা বলেছে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য প্রশাসনের তরফে গাড়ির কোনো ব্যবস্থাই ছিল না। আমাদের গ্রামের চিতাবাঘের খুবই আতঙ্ক, তাই আমি ভেবেছিলাম সরকার থেকে গাড়ি দেওয়া হবে, তাই আমাদের গাড়ি পাওয়া যায় না। হাতির অধ্যুষিত এলাকা থেকে গাড়ি দিয়েছে সরকার, তাদের জন্য যাতায়াতের জন্য ব্যবস্থা। আমাদের সিমনি গ্রামে একটা চিতাবাঘের আতঙ্ক সৃষ্টি হয়ে রয়েছে, গার্জিয়ানরাই ছাত্রদেরকে নিয়ে আসার ব্যবস্থা করছি। সরকার এর পেছনে কোনো গাড়ি বা ব্যবস্থা করেনি। তবে এই পৌঁছে দেওয়ার পরীক্ষায় উতরে গেলেও আরও একটা পরীক্ষা ছিল তাদের মনে, কিন্তু মানে ইতিমধ্যে মানে অতীতের বেশ কয়েকটা পরীক্ষায় বারবার জল ঘোলা হয়েছে জানিয়ে, সেটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস। এবার এক্ষেত্রে আজকেও সোশ্যাল মিডিয়ায় কিছু প্রশ্নপত্রের পাতা ভাইরাল হয়েছে, কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে পর্ষদ সেই জায়গাগুলোকে ট্র্যাক করেছে যে 2 পরীক্ষার্থী তারা নাকি ছবি তুলে ওই কাণ্ডটা করছিল, তাদের পরীক্ষাই বাতিল করে দিয়েছে। সুতরাং মোটের ওপর ধরতে হবে যে তাদের পাস মার্কস দেওয়া যেতে পারে তো প্রথম দিনের পরিপ্রেক্ষিতে, বাকি দিনগুলো কিন্তু নজর থাকবে। এরকম না যে বাকি দিনগুলোয় নজর থাকবে না, পরীক্ষা যত দিন এই পরীক্ষার্থীদের থাকবে, পর্ষদেরও প্রশাসনেরও ঠিক ততদিনই পরীক্ষা থাকবে। আশা করব এটা ক্ষেত্রে অন্তত আমাদের সত্যি কথা মানে রাদার আমরা প্রার্থনা করি যে তারা প্রত্যেকটাতে সসম্মানে পাস টাস করুন, আর কি একদম লেটার মার্কস নিয়ে পাস করুন।